নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। শ্রোতা বন্ধুদের কাছে ফিরে এলাম অনেক দিন পর। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প হর্ষবর্ধনের কাব্য চর্চা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প হর্ষবর্ধনের কাব্য চর্চা। বাড়ির দরজায় কে যে একপাল ছাগল বেঁধে গেছিল, তাদের চ্যাঁ ভ্যাঁ পাড়াটা মাত। হর্ষবর্ধন তখন থেকে উঠে লেগেছেন, কিন্তু মনই মেলাতে পারছেন না তা কবিতা মেলাবেন কি। ধুর ছাই, বিরক্ত হয়ে বলেছেন হর্ষবর্ধন, পাঁঠার সঙ্গে খালি পেটের মিল হতে পারে, কবিতার মিল হয় না। ধুর, পাঁঠারা অপাঠ্য। আজই একটু আগে গোবরার হাতে তিনি মোটা খাতাটা দেখেছিলেন, চামড়ায় বাঁধানো, চকচকে, অবিকল বইয়ের মতো। কৌতূহল প্রকাশ করায় গোবরা জানিয়েছিল, এটা আমাদের কবিতার খাতা। হ্যাঁ, আমরা কবিতা লিখব, হ্যাঁ, পরে ছাপা হয়ে বই আকারে বেরোবে আমাদের কবিতার বই। আমরা মানে আমরা কারা? ভাইয়ের কথায় দাদা একটু ঘাবড়েই গেছেন। আমরা অর্থাৎ তুমি আর আমি, আবার কে? গোবরা ব্যক্ত করেছে। আমি লিখব কবিতা? কেন, কি দুঃখে? হর্ষবর্ধন আকাশ থেকে পড়েছেন। আমাদের কাঠের কারবার বেঁচে থাক, কবিতা লিখতে যাবো কিসের দুঃখে? ধুর, চিরকাল তো আকাঠ হয়েই কাটালে। কি? গোবরা জবাব দিয়েছে, কেন, কবি হওয়াটা কি খারাপ? ধুত্তর কবি, কি পাপ করেছি যে আমাকে কবিতা লিখতে হবে? হর্ষবর্ধনের কভি নেই মেজাজ। কেন, পাপ কিসের? কবিতা লেখা কি পাপ? ব্যাস, বাল্মীকি, কালিদাস, কৃত্তিবাস, অমর বলতে বলতে গোবরা কোথায় যেন আটকে যায়। দূর বোকা, অমর নয়, অমর। জানি কবিতা লিখে এরা সবাই অমর, জানা আছে আমার। হর্ষবর্ধন ভাইকে জানাতে দ্বিধা করেন না। অমর নয়, ওমর, আরেকজন নামজাদা কবি। তার তার নামের সঙ্গে আরো দুটো খাবারের জিনিস জড়ানো কিনা? বলিস কি? ওই খাবারগুলো আমার মনে আসছে না ছাই। অমরত্ব ছাড়াও দু রকমের খাবার। হ্যাঁ রে, ভালো খাবার। ঠিক কাব্যরস না হলেও হর্ষবর্ধনের জিভে এক রকমের রস জমে। মনে পড়েছে, খই আর আম, ওমর খই আম। হ্যাঁ, বুঝেছ? তুমি কি বলতে চাও? ব্যাস, বাল্মীকি, কালিদাস, কৃত্তিবাস আর আমাদের ওই ওমর খইয়াম, এরা সবাই কবিতা লিখে পাপ করে গেছেন। শোন, ওই ওমর খইয়াম আমি পড়িনি, তবে খইয়ামের মতো ভালো হবে কিনা বলতে পারবো না। হর্ষবর্ধন আসল প্রশ্নের পাশ কাটিয়ে যান। আমি পড়েছি, দই চুড়ের চেয়েও ভালো, ঢের উপাদেয়। গোবরা নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে। ওরে বাবা, তা ভালো হতে পারে, কিন্তু কবিতা লেখা ভারী শক্ত, মেলাতে হয় যে। কবিতা মেলাতেই অনেকের প্রাণ যায়। তোর ওই অমরের কথা জানি না, আমরা সবাই মরমর। কিন্তু শক্ত না দাদা, তুমি এই ভূমিকাটা পড়ে দেখো। জনৈক আস্ত লেখকের লেখা। লোকটাকে হয়তো কবিও বলা যায়। হ্যাঁ, রীতিমতো টাকা দিয়ে লেখাতে হয়েছে, নগদ 1 কোটি টাকা। বইটা লেখবার আগেই বইয়ের ভূমিকাটি লিখিয়ে রাখলাম, কাজ এগিয়ে রইল। কই দেখি। মোটা খাতাটার গোড়াতেই একটা গোটা প্রবন্ধ, কোনো এক আস্ত লেখকের লেখা ছোট্ট একটা ভূমিকা। ভূমিকাটার মাথায় বিশদ করে জানানো, কবিতা লেখা মোটেই কঠিন না। হর্ষবর্ধন ভূমিকার মাথাটা পড়েন, কিন্তু মোটেই তার ভেতরে মাথা গলান না। এমনিতেই তিনি মাথা নাড়েন। না, শক্ত না, খুব শক্ত। এ কি বাপু কাঠ যে হাটে খেলেই মিলে যায়? এ হলো কবিতা।
মেলা দেখি কবিতার সঙ্গে। কবিতা গবিতা ঘবিতা গোবিতা, এই চবিতা ছবিতা জবিতা মায়ে স্তক হবিতা পর্যন্ত কিছু মেলে না। কবিতা লেখা কি সহজ রে বাপ? বললেই হলো আর কি। এই এই আস্ত লোকটা তাহলে আস্ত গুল ছেড়েছে, এই তুমি বলতে চাও তো? আলবাত কবিতা মেলাতে হয়, নইলে কবিতাই হয় না। আর মেলানো ভারী শক্ত। দেখ গোবরা, দু রকমের মেলা আছে, রথের মেলা আর কবিতার মেলা। কিন্তু দুটো মেলা একেবারে আলাদা রকমের। রথের মেলা ঠিক সময় আপনা থেকেই মেলে, কিন্তু কবিতা মেলায় কার সাধ্যি? তোর ওই লেখক গুল না ঝাড়তে পারে, কিন্তু ভুল করে দুটো মেলায় গুলিয়ে ফেলেছে বোধ হচ্ছে। জানি জানি। গোবরা ঘাড় নাড়ে। মিলও তো তোমার দু রকমের, কবিতার মিল আবার কাপড়ের মিল। কিন্তু মিল ছাড়াও যেমন কাপড় হতে পারে, ধরো যেমন তাঁতের কাপড়, তেমনি তোমার বিনা মিলেও কবিতা বানানো যায়। পড়ে দেখো না ভূমিকাটা, এই নাও। আচ্ছা যা, তুই ঘন্টা খানেক পরে আসিস। আমি তোকে এমন একটা লম্বা কবিতা বানিয়ে দেব যে তোর তাক লেগে যাবে। পারিস তো কোনো কাগজে কিছু টাকা দিয়ে তোর নামে ছাপিয়ে দিস। তোর নামে উইল করে দিলাম। এই বলে শ্রীমান ভাতৃরত্নকে ভাগিয়ে দিয়ে আমাদের কবিতার খাতা নামক মোরক্কো চামড়ার বাঁধাই মোটা খাতাটাকে নিয়ে তিনি পড়েছেন। লাইন দুয়েকের কবিতা দেখতে না দেখতেই তার এসে গেছে। পলায়মান তাদের ধরে পাকড়ে খাতার পাতায় তিনি পেড়ে ফেলেছেন। লাইন দুটি এই: মুখখানা থ্যাবড়া, নাম তার কোবরা। কিন্তু এই দু ছত্রের পরে আর এক ছত্রও তার নিজের কিংবা কলমের মাথায় আসছে না। বাড়ির তলায় ছাগলদের সমবেত ঐকতান, সেই ছাগলাদা সঙ্গীত সুরধ্বনি ভেদ করে কাব্য সরস্বতীর সাধ্য কি যে তার খাতার দিকে পা বাড়ায়? অগত্যা বিতাড়িত হয়ে তিনি ভূমিকাটা নিয়ে পড়েছেন। তার মধ্যে যদি গোবরা কথিত কবিতা লেখার সত্যি কোনো সহজ উপায় থাকে, ভূমিকাটার আরম্ভটা এই: তোমাদের নিশ্চয়ই কবিতা লিখতে ইচ্ছে করে, কিন্তু তোমরা হয়তো ভেবেছ ওটা খুব শক্ত কাজ। কিন্তু মোটেই তা নয়। কবিতা লেখার মতো সহজ কিছুই নেই। নাটক, গল্প, প্রবন্ধ এসব খুব কষ্ট করে লিখতে হয়, কিন্তু কষ্ট করে একটি জিনিস লেখা যায় না, তা হচ্ছে কবিতা। খুব সহজেও আসবে, নয়তো কিছুতেইও আসবে না। সহজ না হলে কবিতাই হলো না। এই অবধি পড়ে হর্ষবর্ধন আপন মনে বলতে থাকেন, আর আমিও তো ঠিক সেই কথাই বলছি, কষ্ট করে কখনোই কবিতা লেখা যায় না। আর দেখো তো এই গোবরার কাণ্ড, আমার ঘাড়ে মোটা একটা জাবদা খাতা চাপিয়ে গেছে। আমি অনর্থক কষ্ট করে মরছি, যত সব অনার সৃষ্টি। হর্ষবর্ধন আবার ভূমিকার মধ্যে আর একটু অগ্রসর হন। নির্মল জলে যেমন আকাশের ছায়া পড়ে, তেমনি মানুষের মনে কবিতার মায়া লাগে। মনের সেই আকাশকে রঙে রেখায় ধরে রাখলেই হয় ছবি, আর কথায় বাঁধলেই হয় কবিতা। তোমাদের মনে যখন যে ভাব জাগে, তাকে যদি ভাষায় জাহির করতে পারো, তাই কবিতা। যেটা যত ভালো প্রকাশ হবে, কবিতাও হবে তত চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। অতঃপর হর্ষবর্ধন নিজের মনের ভেতর হাতড়াতে শুরু করেন, কিন্তু সমস্তই তার শূন্য বলে মনে হতে থাকে। অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তাহলে আর আমি কি করে কবি হব? ভূমিকায় আরও ছিল, শরীরের যেমন ব্যায়াম দরকার, যেমন বই পড়া আবশ্যক, তেমনি প্রয়োজন কবিতা লেখার। বই পড়লে, চিন্তা করলে হয় মস্তিষ্কের ব্যায়াম, কবিতা চর্চায় মনের। ভাবের ভান্ডার যত পূর্ণ হবে, মনে হবে ততই বড়,
ততই অগাধ। ভাব এলেই লিখে ফেলো, তাহলে সেই প্রয়াসের দ্বারাই ঘুরে ফিরে সেই ভাব তোমার চেতনা বা অবচেতনার মধ্যে গিয়ে জমা হয়ে থাকলো। ভাবনা হচ্ছে মৌমাছির মতো, যদি উড়ে যেতে দিলে তো খানিক গুনগুন করেই ও চলে গেল, আর কখনো ফিরে নাও আসতে পারে। কিন্তু কথার রূপগুণের মধ্যে ভাষার মৌচাকে যদি ওকে ধরতে পারো, তাহলে মধু না দিয়েও যাবে না। সেই মধুই হলো আসল, এবং তোমার সেই মনের মধু পাঠকদের মনকেও মধুময় করতে পারে। তখনই তোমার কবিতা হয়ে ওঠে মধুর, তখনই তার সার্থকতা। কবিতার আসল কথা হচ্ছে তা কবিতা হওয়া চাই। ছন্দ, মিল ইত্যাদি না হলেও চলে। ছন্দ যদি আপনি এসে যায়, মিল যদি আপনি পাও, বহুত আচ্ছা, কিন্তু ও না হলেও কবিতার কোনো হানি হয় না। আকাশের সঙ্গে বাতাস বেশ মিল খায়, আকাশের সঙ্গে পৃথিবীর কোথাও মিল নেই, অথচ আকাশ আর পৃথিবী মিলে চমৎকার একটা কবিতা। ভূমিকাটা দু একটা উদাহরণের পরে এইভাবে শেষ। পরিশেষে পৌঁছে হর্ষবর্ধন মুখ বাঁকান। জানি জানি, এ সবই আমার জানা। তুমি আর নতুন কথা আমাকে কি শেখাবে বাপু? তোমার চেয়ে ঢের ভালো ভূমিকা আমি লিখে দিতে পারি। আরে বাপু, কে না জানে স্ত্রীবৎস লিখলেই বিভৎস দিয়ে মেলাতে হয়, কার খোকা আনলেই অমনি ছাড় পোকার আমদানি করতে হবে, গাড়ি ভাড়া করলে ভারী তাড়া না হয়ে আর যায় না, সবাই জানে। তুমি আর বেশি কি বলবে? কিন্তু এক পাল ছাগল আর তাদের কান ফাটানো চ্যাভের সঙ্গে যদি মেলাতে পারতে, তাহলে জানতুম যে হ্যাঁ, তুমি একজন আস্ত জাত কবি। এমনকি তোমাকে আমি ওই ওই কবি অমর মুড়ি কাঁঠাল বলে মানতেও রাজি ছিলাম। ই দাদা, কত দূর? গোবরা এসে এতক্ষণ পরে উঁকি মারে। বেরুলো তোমার কবিতা? হয়েছে, খানিকটা হয়েছে। 2 ছত্তর তোর বইয়ের উপর গজিয়েছে, আর 2 ছত্তর আমার মাথায় গজগজ করছে, এখনো খাতায় ছাড়িনি। দেখি দেখি দাদা, দেখি তোমার কবিতা। গোবরা দাদার কাব্যগঞ্জনা উৎসুক হয়, কিন্তু খাতার 2 লাইন, মুখখানা থ্যাবড়া, নাম তার কোবরা, দেখেই নিজের মুখের সঙ্গে সে মিলিয়ে দেখে কিনা বলা যায় না। গোবরার মুখ কবিতার আরেকটা মিল হয়ে ওঠে, একেবারে গোমড়া হয়ে ওঠে। এখনই অবাক হচ্ছিস? আরো 2 লাইন আছে, বলছি শোন। হর্ষবর্ধন বাকি পংক্তিগুলোকে নিজের দন্ত পংক্তির সঙ্গে প্রকাশ করে দেন। মুখখানা থ্যাবড়া, নাম তার গোবরা, তলায় 1 পাল ছাগল, আর ওপরে তুই 1 পাগল। দাদা, এই 4 লাইনেই আমার অমরত্ব লাভ। বাবারে, আজকের মতো এই যথেষ্ট। এই এই কেমন হয়েছে কবিতাটা? তোর ওই ওমর খৈয়ামের মতো হয়নি, তবে ওমর মুরকি জামকি বলা যায় না আমায় গোবরা। দূর। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প হর্ষবর্ধনের কাব্য চর্চা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। আজ গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি, গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। খুব শিগগির ফিরে আসছি নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।